হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি ক্লাস 11-এর পলিটিক্যাল সায়েন্সের আবার একটি নতুন অধ্যায় শুরু করব। ক্লাস 11-এর পলিটিক্যাল সায়েন্স সেমিস্টার 1-এর পঞ্চম অধ্যায় হলো সংবিধান প্রণয়ন ও সংবিধানের দর্শন। তো আমরা পঞ্চম অধ্যায়ে বেশ কিছু শর্ট প্রশ্ন এই ভিডিওতে আলোচনা করব। আমরা জানি যে আমাদের এই প্রথম সেমিস্টারটা সম্পূর্ণ এমসিকিউ অর্থাৎ শর্ট প্রশ্নের উপরে পরীক্ষা হবে, তাই আমরা পরপর প্রত্যেকটা চ্যাপ্টারের শর্ট প্রশ্ন আলোচনা করেছি। এবারে আমরা পঞ্চম অধ্যায়ের শর্ট প্রশ্ন শুরু করব। তো পঞ্চম অধ্যায় হলো সংবিধান প্রণয়ন ও সংবিধানের দর্শন। তো শুরু করছি। আজকের প্রথম প্রশ্ন হলো, সাইমন কমিশন কত খ্রিস্টাব্দে ভারতে আসে? সাইমন কমিশন কত খ্রিস্টাব্দে ভারতে আসে? 1927। 1927 খ্রিস্টাব্দে সাইমন কমিশন ভারতে আসে। তারপর দ্বিতীয় প্রশ্ন হলো, 1929 খ্রিস্টাব্দে কংগ্রেসের লাহোর অধিবেশন গুরুত্বপূর্ণ কেন? 1929 খ্রিস্টাব্দে কংগ্রেসের লাহোর অধিবেশন গুরুত্বপূর্ণ কেন? কেন না, কংগ্রেস প্রথম পূর্ণ স্বরাজ দাবি করে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করে। তাহলে 1929 খ্রিস্টাব্দে কংগ্রেসের লাহোর অধিবেশন কেন গুরুত্বপূর্ণ না, কংগ্রেস প্রথম পূর্ণ স্বরাজ দাবি করে ত্রিবর্ণ অর্থাৎ তিনটি রঙের পতাকা উত্তোলন করে। তারপর তৃতীয় প্রশ্ন হলো, গণপরিষদের দাবি জাতীয় কংগ্রেসে কবে সর্বপ্রথম দাবি করে? গণপরিষদের দাবি জাতীয় কংগ্রেস কবে সর্বপ্রথম দাবি করে? কবে না, 1906 খ্রিস্টাব্দে। 1906 খ্রিস্টাব্দে। এখানে জাতীয় স্পেলিংটা তয় দীর্ঘই হবে, তয় হ্রস্বই হয়ে আছে। তো যাই হোক, তাহলে তৃতীয় প্রশ্নের উত্তর কী হবে না, 1906 খ্রিস্টাব্দে। তারপর চতুর্থ প্রশ্ন, গণপরিষদের প্রস্তাব নিয়ে ক্রিপস মিশন কবে ভারতে আসে? ক্রিপস স্পেলিংটা কয়রা ফলা হর্ষই প দন্তেশ্ব হবে। গণপরিষদের প্রস্তাব নিয়ে ক্রিপস মিশন কবে ভারতে আসে? কবে আসে না, 1942 খ্রিস্টাব্দে। 1942 খ্রিস্টাব্দে। তারপর পঞ্চম প্রশ্ন, ভারতে সংবিধান গৃহীত হয় কার দ্বারা? ভারতের সংবিধান গৃহীত হয় কার দ্বারা? গণপরিষদের দ্বারা। গণপরিষদের দ্বারা। তারপর ষষ্ঠ প্রশ্ন, গণপরিষদ গঠিত হয় কবে? গণপরিষদ গঠিত হয় কবে? 1946 খ্রিস্টাব্দে। 1946 খ্রিস্টাব্দে গণপরিষদ গঠিত হয়। গণপরিষদ গঠিত হয় 1946 খ্রিস্টাব্দে। তারপর ভারতীয় সংবিধান প্রণয়নে গণপরিষদের কতদিন সময় লাগে? ভারতীয় সংবিধান প্রণয়নে গণপরিষদের কতদিন সময় লাগে? অর্থাৎ সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ গঠন করা হয়েছিল 1947 খ্রিস্টাব্দে। যে ভারত স্বাধীন হয় তার আগে ভারতের সংবিধান অর্থাৎ স্বাধীন ভারতের সংবিধান রচনার জন্য একটি গণপরিষদ গঠন করা হয়। তো এই গণপরিষদের সংবিধান প্রণয়নের জন্য কতদিন সময় লাগে না, 2 বছর 11 মাস 18 দিন। 2 বছর 11 মাস 18 দিন সময় লাগে। তারপর অষ্টম প্রশ্ন, গণপরিষদের মোট সদস্য সংখ্যা কত? গণপরিষদের মোট সদস্য সংখ্যা কত ছিল? 389। 389 জন। তারপর নবম প্রশ্ন, গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন? গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন না, সচ্চিদানন্দ সিং। সচ্চিদানন্দ সিং। তারপর গণপরিষদের জাতীয় কংগ্রেসের মোট সদস্য সংখ্যা কত ছিল? অর্থাৎ গণপরিষদে জাতীয় কংগ্রেসের সদস্য সংখ্যা কত ছিল? 208 জন। 208 জন হচ্ছে জাতীয় কংগ্রেসের সদস্য। তারপরে আবার মুসলিম লীগের এরকম বেশ কিছুর সদস্য ছিল।
তো জাতীয় কংগ্রেসের সদস্য ছিল 208 জন। তারপর 11 নম্বর প্রশ্ন, গণপরিষদের জন্য গঠিত মন্ত্রিসভার সভাপতিত্ব কে করেছিলেন কে? সভাপতিত্ব করেছিলেন কে? অর্থাৎ গণপরিষদের জন্য গণপরিষদ যে গঠিত হয়েছিল সেই মন্ত্রিসভার সভাপতিত্ব করেছিলেন কে? সভাপতিত্ব করেছিলেন জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু। তারপর 12 নম্বর প্রশ্ন, স্বাধীনতার পূর্বে কে গণপরিষদের ধারণা দিয়েছিল? স্বাধীনতার পূর্বে গণপরিষদের ধারণা দিয়েছিল কে? না, এম.এন. রায়। এম.এন. রায়। তারপর কে সর্বপ্রথম গণপরিষদের দাবি জানান? কে সর্বপ্রথম গণপরিষদের দাবি জানান? গান্ধীজি। গান্ধীজি সর্বপ্রথম গণপরিষদের দাবি জানান। তারপর 14 নম্বর প্রশ্ন, গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন? গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন? গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন জি.ভি. মভলঙ্কর। জি.ভি. মভলঙ্কর। তারপর গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কবে? গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কবে? 1946 খ্রিস্টাব্দে 9 ডিসেম্বর থেকে 23 ডিসেম্বর। 1946 খ্রিস্টাব্দে 9 ডিসেম্বর থেকে 23 ডিসেম্বর গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। তারপর ভারতের গণপরিষদের সভাপতি কে ছিলেন? ভারতের গণপরিষদের সভাপতি কে ছিলেন? কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তারপর সংবিধান সভার সভাপতি কে ছিলেন? সংবিধান সভার সভাপতি কে ছিলেন? হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়। সংবিধান সভার সভাপতি ছিলেন হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়। তারপর 18 নম্বর প্রশ্ন, গণপরিষদের প্রথম মহিলা সদস্য কে ছিলেন? গণপরিষদের প্রথম মহিলা সদস্য কে ছিলেন? কে ছিলেন? না, সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু। তারপর 19 নম্বর প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশন বসে কোথায়? গণপরিষদের প্রথম অধিবেশন বসে কোথায়? না, দিল্লিতে। দিল্লিতে গণপরিষদের প্রথম অধিবেশন বসে। দিল্লির কমিউনিটি হল। কমিউনিটি হলে গণপরিষদের প্রথম অধিবেশন বসে। তারপর গণপরিষদের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয় কবে? গণপরিষদের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয় কবে? না, 1947 সালে 20 থেকে 25 জানুয়ারি। 20 থেকে 25 জানুয়ারি গণপরিষদের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। তারপর 21 নম্বর প্রশ্ন, গণপরিষদের তৃতীয় অধিবেশন অনুষ্ঠিত হয় কবে? গণপরিষদের তৃতীয় অধিবেশন অনুষ্ঠিত হয় কবে? না, 1947 সালে 28 এপ্রিল থেকে 2রা মে। 28 এপ্রিল থেকে 2রা মে গণপরিষদের তৃতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। তারপর শেষের দিকে চলে এসেছি। 22 নম্বর প্রশ্ন, গণপরিষদের ভারতের সংবিধান রচনার দায়িত্ব অর্পিত হয়েছিল কার উপর? ভারতের সংবিধান রচনার দায়িত্ব অর্পিত হয়েছিল কার উপর? অর্থাৎ কার উপরে দায়িত্ব দেওয়া হয়েছিল সংবিধান রচনার জন্য? কার উপর? না, খসড়া কমিটির উপর। খসড়া কমিটি। অর্থাৎ খসড়া কমিটি বলতে একটা ব্লুপ্রিন্টকে আমরা খসড়া বলি। তো এই ব্লুপ্রিন্ট অর্থাৎ সংবিধান রচনার জন্য যে কোনো কাজ করতে গেলে তার আগে তার ব্লুপ্রিন্ট তৈরি করা হয়। ঠিক তেমনভাবে যেমনভাবে হচ্ছে ঘর তৈরি করতে গেলে ঘরের আগে ব্লুপ্রিন্ট বানানো হয়, যে কোথায় কেমনভাবে দেয়াল হবে, কোথায় কেমনভাবে রুম হবে, তার যে ব্লুপ্রিন্ট তৈরি করা হয়, ঠিক তেমনভাবে সংবিধান রচনার আগে তার যে খসড়া বা ব্লুপ্রিন্ট তৈরি করার দায়িত্ব সংবিধান রচনার জন্য এরকম খসড়া কমিটি অর্থাৎ ওই ব্লুপ্রিন্ট কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির উপরে এই সংবিধান রচনার দায়িত্ব দেওয়া হয়েছিল। তারপর 23 নম্বর প্রশ্ন, খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? এই যে কমিটি গঠন করা হয়েছিল খসড়া কমিটি, এর সভাপতি কে ছিলেন? না, ডক্টর বি.আর. আম্বেদকর। ডক্টর বি.আর. আম্বেদকর। ডক্টর বি.আর. আম্বেদকরকেই সংবিধানের প্রণেতা বলা হয়, বা সংবিধান তৈরির মূল ব্যক্তি হলো ডক্টর বি.আর. আম্বেদকর। তারপর
24 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? এই পরের প্রশ্নই বলা হয়েছে, ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? ডক্টর বি.আর. আম্বেদকর। তারপর লাস্ট প্রশ্ন, ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা কে? ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা কে? না সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট অর্থাৎ ভারতীয় সংবিধানে যদি কোনো সমস্যা হয় বা কোনো জটিলতা দেখা দেয় বা কোনো আইন সম্পর্কে কোনো বোঝার অসুবিধা হয়, অর্থাৎ সংবিধানের যে কোনো জিনিস সম্পর্কে ব্যাখ্যা কে করতে পারে? না আমাদের দেশের সুপ্রিম কোর্ট। সেই জন্য বলা হয় যে সুপ্রিম কোর্ট হলো সংবিধানের ব্যাখ্যাকর্তা। তো আজ এই 25টা প্রশ্ন এখানে আলোচনা করা হয়েছে প্রথম পার্টে। এরপরে আরও এই অধ্যায়টির আরও বেশ কিছু পার্টে আরও বেশ কিছু প্রশ্ন আলোচনা করা হবে।